নমস্কার, আমি মৌসুমী। আমার স্টোরি লাইনে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভ্রমণের গল্প। সদ্য সমাপ্ত কুমায়ুন সিরিজের পর এবার এসেছি বাঙালির চিরকালীন আবেগ পুরী বেড়ানোর গল্প নিয়ে। আর আপনাদের মধ্যে যারা আমার কুমায়ুন সিরিজটি এখনো দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন শ্বেত শুভ্র তাজমহল, নবাব রাজ্য লখনৌ হয়ে সমগ্র কুমায়ুন ভ্রমণের বিস্তৃত বিবরণ। অপার সম্পদে ভরা আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা। সাগরপাড়ের এই রাজ্য অসাধারণ নানা শিল্প সৃষ্টির সাথে আধ্যাত্মিকতার মেলবন্ধনে সমগ্র বিশ্বের কাছে তুলে ধরে ভারতের নিজস্ব সংস্কৃতিকে। পুরীর উত্তাল নীল সমুদ্র সৈকতের সাথে জগন্নাথ দেবের মন্দিরের আকর্ষণ আম বাঙালির কাছে চিরকালীন। এই সৈকত রাজ্যের সীমারেখার নানা প্রান্তে ছড়িয়ে আছে প্রাচীন স্থাপত্যের ইতিহাস। প্রখ্যাত ওড়িশি নৃত্যকলা, বিশ্বনন্দিত বয়ন শিল্পের সাথে প্রান্তিক মানুষের হাতের রং তুলির ক্যানভাস ভারতের গর্বিত উপাখ্যান। শালিমার থেকে রাত 8:45 পুরী এক্সপ্রেসে উঠেই শোয়ার তোড়জোড় শুরু। বিছানা পেতে শুতে শুতেই কাঁচের জানলার বাইরে শুনশান বেশ কিছু স্টেশন পেরিয়ে যায় নিঃশব্দে। আধো ঘুমেই পার হয় ভুবনেশ্বর জংশন। 5:10 শিডিউল থাকলেও ভোর 4:45 সময়ের অনেক আগেই ট্রেন ঢুকে যায় পুরী স্টেশনে। বহু বছর পর এবার আমাদের পুরীতে আসা, তাই স্টেশনের নতুন রূপের এই প্রথম দর্শন। লাগেজ নিয়ে স্টেশনের বাইরে কিছুক্ষণ অপেক্ষার পর একটা গাড়ি জোগাড় হয় হোটেলে যাওয়ার। এবার আমাদের টিম 6 জনের, মেয়ে, জামাই, বেয়াই, বেয়ান সবাই একসঙ্গে আসা মহাপ্রভু দর্শনে। আমাদের হোটেলের নাম ছিল সোনারগাঁও। ভোরে হোটেলে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষার পর রিসেপশনে কাজ শুরু হয়। চেক ইন টাইম সকাল 8টা হলেও আমরা তার অনেক আগেই ঢুকে যাই ঘরে। সুন্দর করে সাজানো রিসেপশন দিয়ে দোতলায় উঠে আমাদের ঘর। এসি ডাবল বেডরুমের খরচ 1000 মতো। দোতলার ব্যালকনি থেকে নিচে রিসেপশনে সবটাই দেখা যায়। ঘরও বেশ পরিপাটি করে সাজানো। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি আমরা সমুদ্র দর্শনে। আমাদের হোটেল থেকে সমুদ্র মিনিট 5-এর হাঁটা পথ। বেলা বাড়ার সাথে রোদও বাড়তে থাকে। পুরী হোটেলের পাশের রাস্তা দিয়ে বেরিয়ে মেইন রাস্তা পেরোতেই বালির চওড়া বিচ যতদূর চোখ যায়। দূর থেকে ফেনীল সাগর দেখে নেচে ওঠে মন। পাহাড় যতটা গাম্ভীর্যে ভরা, রিজু স্থিত, সমুদ্র যেন ততটাই উচ্ছল, ছন্দময়। যখন তখন খুনসুটি করে ভিজিয়ে দেয় শরীর। বালিকা বেলার চৌকিত কিংবা কাবাডির মতো ছুঁয়ে এক ছুট্টে পালিয়ে যায়। বিচের প্রখর রোদে বসার জন্য এখন রঙিন ছাতার নিচে চেয়ারের ব্যবস্থা। প্রতি ঘন্টা 50 টাকা। নতুন ব্যবসা। বালিতে বসে গায়ে পায়ে বালি মাখার ইচ্ছে না হলে এটা বেশ কাজের। আমরা গিয়ে ছাতার ছায়ায় বসি। পাশে কয়েকজন জেলে জাল থেকে মাছ ছাড়াচ্ছে। আঁশটে গন্ধ আসছে নাকে। ঝাঁকে ঝোলানো ঝাঁকাতে সিঙ্গাড়ার সাথে মনমোহিনী নিয়ে খদ্দের খোঁজার ব্যস্ততার মাঝেই ডেকে নিয়ে তাকে। সিঙ্গাড়া মনমোহনীতে মজে পরক্ষণেই চায়ে চুমুক।
বালি দিয়ে তৈরি মা কালীর মুখ দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছি। কি অসাধারণ দক্ষতায় তৈরি করেছে প্রতিটি খুঁটিনাটি, ভাবতেই অবাক লাগে। অথচ এর স্থায়িত্বই বা কতটুকু, তাও সৃষ্টিতে কোনো খামতি নেই শিল্পীর। কিছুক্ষণ সাগর পাড়ে কাটিয়ে হোটেলে ফিরে স্নান করে তৈরি হই মন্দিরে যাওয়ার জন্য। ইতিমধ্যে রঘু পান্ডা এসে কথা বলে গেছেন। সুনীলের এক কলিগের থেকে ওনার যোগাযোগ পাই। টোটো মন্দিরের থেকে খানিকটা দূরে নামিয়ে দেয় 100 টাকার বিনিময়ে। পরে জানতে পারি জনপ্রতি 10 টাকা রেট। মন্দিরের আশেপাশের অংশ খালি করা হয়েছে আগেই শুনেছিলাম, এবার সচক্ষে দেখলাম। কিছু জায়গায় কাজ তখনও চলছে। বহু মানুষের ভিড়ে আমরাও এগোই মন্দিরের পথে। এখন পুজোর নিয়মও বদলেছে। মন্দিরের অফিসে পুজো আর পুষ্পাঞ্জলির ব্যবস্থা হয়েছে। পুজো দিতে না চাইলেও জগন্নাথ দর্শনে কোনো বাধা নেই, নেই পাণ্ডাদের উৎপাত। আমরা পুজো দিয়ে বেশ কিছুক্ষণ ভোগের জন্য অপেক্ষার পর সে ভোগান্ন রান্না হয়ে জগন্নাথ দেবের কাছে নিবেদনের পর যখন হাতে পেলাম বেলা প্রায় 3:30। মাঝের ভোগ নিবেদনের সময় দর্শন বন্ধ রাখা হয়। আমরা মন্দিরের দক্ষিণ দ্বার অর্থাৎ অশ্বদ্বার দিয়ে প্রবেশ করি। কোন মন্দিরের ভেতর সম্পূর্ণ নিষিদ্ধ। ভোগান্ন হোটেলে নিয়ে এসে নিশ্চিন্তে গ্রহণ করি হোটেলের অনুমতি সাপেক্ষে। সন্ধ্যায় সবাই মিলে স্বর্গদ্বারে গিয়ে দেখি বালির বীচ ঝলমল করছে আলোয়। রং বেরঙের ছাতার তলায় সেখানে হরেক পণ্য সাজিয়ে বসেছে দোকানিরা। শঙ্খ থেকে মুক্ত বিক্রি চলছে নানা মানের, নানা দামের, নানা রঙের। আছে স্থানীয় হস্তশিল্পের নানান জিনিসপত্র। বাঙালি পরম উৎসাহে কেনাকাটা সারছে। সন্ধ্যের সাগর পাড়ে চা, কফি, স্ন্যাক্সেরও ঢালাও আয়োজন। বাজার ছেড়ে সোজা এগিয়ে গিয়ে দেখি সামনে বিস্তৃত অন্ধকারের মাঝে ফেনীল সমুদ্র এগিয়ে এসেছে অনেকটাই। সিলভার লাইন দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে অতল অন্ধকারে। ঢেউ আছড়ে পড়ার সেই তীব্র গর্জনটা সামনে থেকে যতটা অনুভব করা যায়, বাজারের ভিড়ে মানুষের কোলাহলের মাঝে তা ক্রমশ ক্ষীণ হয়ে আসে। রাত বাড়ে, হোটেলে ফিরে আসি আমরা। পরের দিন ভোরে উঠে পৌঁছে যাই আবার সমুদ্র সৈকতে। সূর্যোদয়ের সময় দিগন্তে মেঘের স্তরে কিছুটা আড়াল থাকলেও একটু উপরে উঠতে তার প্রতিবিম্ব ঢেউ ছাড়িয়ে সোনালী সৈকতের ভিজে শরীরে ছড়িয়ে পড়ে। ভোরের নরম আলোয় জনবহুল সৈকত সেই সোনারোদ গায়ে মেখে তখন ভিজিয়ে নিচ্ছে পায়ের পাতা, কিছুটা শরীরে। জুহু বিচের মতো রঙিন সুসজ্জিত উট এখানেও বালিচর ঘুরিয়ে দেখাচ্ছে। যেখানেই বহু মানুষের সমাগম, রুজি রুটির নানা উপায়ও সেখানে গড়ে ওঠে স্বাভাবিকভাবে। আজ আমাদের চিল্কা যাওয়া, ফেরার পথে রঘুরাজপুর শিল্পগ্রাম ঘুরে হোটেলে ফেরা। তাই দেরি না করে জল থই থই বালি মাখা পায়ে রাস্তা পেরিয়ে রোড সাইড টি স্টলে চা খেয়ে ফিরে আসি হোটেলের রুমে।
ব্রেকফাস্ট সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়ি চিল্কার উদ্দেশ্যে। গাড়ি আগে থেকেই বলা ছিল। পুরী থেকে দূরত্ব প্রায় 108 কিলোমিটার। সবুজ শস্য ক্ষেত, মাঠ ঘাট, নানা মাপের নোনা জলের ভেড়ি পেরিয়ে প্রায় 2-2.5 ঘন্টার পথ চিল্কা হ্রদ। বিশাল জলাশয়ের মাঝে ছোট ছোট দ্বীপ মাথা তুলে আছে। সার বাঁধা নৌকো ঘাটে বাঁধা। আবহাওয়ার পূর্বাভাসে ছিল সতর্কতা, তাই ঝকঝকে দিনেও সরকার থেকে বন্ধ রাখা হয়েছিল নৌবিহার। সেই পর্যটকবিহীন চিল্কার স্নিগ্ধ সৌন্দর্য দেখে আসি দুচোখ ভরে নিশ্চিন্তে। দূরে সবুজ রেখার মতো পূর্বঘাট পর্বত, একাধারে সমুদ্র আর বিস্তৃত হ্রদের মাঝে বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপের সৌন্দর্য নিয়ে জল টলটলে চিল্কা। হ্রদের ঠিক বিপরীতে বিষ্ণু মন্দির চত্বর। ঘেরা পরিসরে একসাথে 4টি মন্দিরের যৌথ অবস্থান। ঘুরে দেখে আসি তাও। নৌবিহার বন্ধ থাকায় যাওয়া হলো না রম্ভা। এখানে নৌবিহার কালে বেশ কিছু লোক ঠকানো ব্যবসা চলে আসছে দীর্ঘদিন। সামুদ্রিক নানা মূল্যবান বস্তু অত্যন্ত সস্তা মনে হলেও না কেনাই ভালো। বোটিং বন্ধ থাকায় আমাদের আর সেই ঝঞ্ঝাটে পড়তে হয়নি। ফেরার পথে কিছুটা এগিয়ে গাছে ঘেরা বর্ষারানীতে স্পেশাল সাইজের কাঁকড়া, পমফ্রেট, চিংড়ি দিয়ে সারা হয় মধ্যাহ্নভোজ। আর শেষ পাতে মন ভালো করা ওখানকার অথেন্টিক মিষ্টি ছানা পোড়া। পুরীর সৈকতের কোলাহল থেকে কিছুটা দূরে চিল্কাতে আমরা পর্যটকবিহীন এক শান্ত দুপুর কাটিয়ে আসি প্রকৃতির নিবিড় স্নিগ্ধতায়।